বন্ধুরা, সবাইকে আদাব, সালাম, নমস্কার। আজকে আবার ফিরে আসলাম আর একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটা নতুন রাস্তা দেখাবো। এটা হলো দুপচাচিয়া থেকে মান্দা নিয়ামতপুর হয়ে নওগাঁ যাব আমরা। তো আমার কর্মস্থলের উদ্দেশ্যে যাব শিবপুরহাট, বলদা শিবপুরহাট। তো সেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি বগুড়া থেকে। এখন ঘড়িতে সময় দেখাচ্ছে 5টা 11 মিনিট। তো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। আমাদের গাড়ির গতি খুব একটা বেশি থাকবে না, যেহেতু এখন আজকে অবশ্য আশুরার দিন, আজকে ছুটি, রবিবার দিন আমার সরকারি ছুটি রয়েছে। আমার কর্মস্থল থেকে সরকারি ছুটি দেওয়া হয়েছে আশুরার। তো আগামীকাল থেকে যেহেতু আমার অফিস শুরু, সেহেতু আমার কর্মস্থল ফেরার একটা প্রস্তুতি ছিল সকাল থেকেই। তো আজকে আমি ফিরে যাচ্ছি। প্রস্তুতি বলতে তেমন কিছু না, জাস্ট কাপড় চোপড়, ব্যাগ গুছানো, গুছিয়ে চলে যাই আর কি। আর যেহেতু আমার বাবা নেই, আমার বাবা গত 2023 সালে মারা গিয়েছে। 53 সৃষ্টিকর্তা থেকে স্বর্গবাসী করুন। তো আমার মা বর্তমানে বাসায় একাই থাকে। তো মাকে ছেড়ে আসতে আসলে খুব কষ্ট হয় প্রতিবারই, যতবারই আমি আসলে আসি। কিন্তু কি করব, কর্মের টানে আসতে হয়। এখন না এসেও তো কোনো উপায় নেই, যার জন্য আসলে করতে হয়, আসতে হয়। তো এখন সময়টা সূর্য মধ্য গগন থেকে চলে আসছে নিচের দিকে, দেখতে পাচ্ছেন দিকে বিকাল হয়ে গিয়েছে, যেটাকে একদম বিশুদ্ধ বিকাল বলা চলে। এটাকেই বিকাল বলা হয়। বলে না অনেকে যে বন্ধু বিকালে আসিস, সেই বন্ধু অমুক সময় আসিস, সেই বন্ধু তমুক সময় আসিস, সকালে আসিস, দুপুরে বিকালে আসিস। তাই পিওর বিকালটাই এটাকে বলা হয়। এখন আজকে আমি যেই জায়গাটা আপনাদেরকে দেখাবো, এটা অনেকগুলো সাব ইউনিয়নের উপর দিয়ে যাবে, ইউনিয়ন, উপজেলা, এগুলোর উপর দিয়ে যাবে। এটা আমরা সাহারপুকুর পার হচ্ছি, এরপরে আমরা আদমদিঘি পেয়ে যাব। এটাকে সাহারপুকুর বলা হয়। আসলে বগুড়ার রাস্তাঘাটে যখন কেউ ব্লগিং করে, বগুড়ার রাস্তা কিন্তু একটা ইন্টারন্যাশনাল রাস্তা বলা চলে। মানে আন্তর্জাতিক বললে ভুল হবে, মানে ডোমেস্টিক হাইওয়ে বললে ভুল হবে না। কারণ এখান দিয়ে আপনার নওগাঁ, তারপর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এগুলোতে যাওয়া যায়। এই সাইড দিয়ে আপনি যেতে পারবেন, জয়পুরহাটও যেতে পারবেন চাইলে। সান্তাহার এখান থেকে দেখাচ্ছে 12 কিলোমিটার, এই আর কি। তো রাস্তাঘাটে খুব একটা চাপ নাই, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই রয়েছে। সুন্দর একটা ভিউ, সুন্দর একটা পরিবেশ, গাড়ি ঘোড়া চালায় মোটামুটি মজাই পাওয়া যাচ্ছে। খুব একটা অসুবিধা বোধ করছি না। আসলে আমার আজকে কিছু কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আজকে আমার মনটা ভীষণ খারাপ। মানে খারাপ বলতে গেলে বেশ খারাপই। একে আমি উপোস আছি, আজকে আমাদের একাদশী চলছে, তার জন্য একটা উপোস আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মনটাও একটু খারাপ। বাসা থেকে আমি যখনই ফিরি, মন খারাপ নিয়েই ফিরি। খুব একটা ভালো সুন্দর একটা পরিবেশ নিয়ে আমি আসলে ফিরে আসি না। এটা সাধারণত সবার ক্ষেত্রেই হয়, আমার যতটুকু মনে হয়।
আমি আসলে এই যে আপনাদের সাথে যে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি, এখানে আপনি মজাও পাবেন, যখন মন ভালো থাকবে আমি মজাও করবো, জোকসও দিব। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে ইয়ে, ভালো কথাবার্তাও থাকবে, তবে শিক্ষণীয় কথাবার্তা থাকবে। এবং আপনাদের সাথে আমি আউল ফাউল কোনো কথাবার্তা বলবো না, যে যেগুলো কথাবার্তা শুনলে আপনারা বিরক্ত বোধ করবেন, এরকম কোনো কথাবার্তা বলবো না। চেষ্টা করব যে আমি ভালো কিছু বলার বা ভালো কিছু শোনার। তবে আজকে অনেকটা ভগ্ন হৃদয় নিয়ে আসলাম এই কারণেই যে আমার ভিতরে আসলে একটা আত্মোপলব্ধি হচ্ছে, আত্মোপলব্ধি না ঠিক, আমার কিছু মনে হচ্ছে, একটা বিষয় আমার খুব করে আজকে মনে হচ্ছে যে মানুষ কি চিরস্থায়ী পৃথিবীতে আসে? মানুষ কি চিরজীবনের জন্য পৃথিবীতে আসে? আমার তো মনে হয় না আসে। মানুষ চিরজীবনের জন্য পৃথিবীতে আসে না, অল্প কিছু দিনের জন্যই আসে। কিন্তু আমাদের ভিতরে কিছু কিছু আসরিক প্রবৃত্তির লোক থাকে। আসরিক প্রবৃত্তি বলতে বোঝানো হয় হলো যারা দুষ্ট, যারা বদমাইশ, যারা খারাপ প্রকৃতির লোক থাকে, যারা মনে করেন যে সবসময় মানুষকে কষ্ট দেয়, মানুষকে পীড়া দেওয়ার চেষ্টা করে, মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী, আমি যেহেতু সনাতনী, সেহেতু আমি এটাই বলবো যে অধর্মের, আমাদের মহাভারতের যুদ্ধটা কেন হয়েছিল? অধর্মের প্রতিষ্ঠা, মানে অধর্মের যে দূর করা, অধর্মের যে নাশ করা, অধর্মের নাশ করা এবং ধর্ম প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমাদের মহাভারতের যুদ্ধটা হয়েছিল। মহাভারতের যুদ্ধ থেকে আমরা যে কি শিখি? মহাভারতের যুদ্ধ থেকে আমরা এটাই শিখি যে আসলে অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে নেই, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কখনো কখনো অন্যায়কারীকে শাস্তি দেওয়ার জন্য নিজেরও কিছু অন্যায় করতে হয়। এটা অবশ্যই আমরা পাপের ভাগী হব। আমরা পাপের ভাগী যে হচ্ছে না তা না, আমরা পাপের ভাগী হব। কিন্তু সৃষ্টিকর্তা যে উপরে আসীন রয়েছে, যে মহান সর্বশক্তিমান, তিনি আসলে কাকে ক্ষমা করবেন আর কাকে ক্ষমা করবেন না, কার কার দ্বারা ধর্ম সংস্থাপন হচ্ছে আর কার দ্বারা অধর্ম স্থাপিত হচ্ছে, এটা তো আসলে কেউ বলতে পারবে না এইভাবে। তবে আমরা যতটুকু করতে পারি সেটা হলো প্রতিবাদ। প্রতিবাদের উপরে কোনো ভাষা নাই। তবে হ্যাঁ, সেটা অবশ্যই যুক্তিসঙ্গত প্রতিবাদ হতে হবে। অবশ্যই অযৌক্তিক কোনো প্রতিবাদ হওয়া যাবে না, যে ধরেন হানাহানি, হিংস্রতা, মারামারি, এগুলো কখনোই কোনো সমাধানের পথ হতে পারে না। সমাজ এই ধরনের কার্যাবলীকে মেনে নেয় না। মানুষ আসলে এই যে কিছু ক্ষণস্থায়ী জীবন নিয়ে পৃথিবীতে আসে, কিন্তু তারপরেও ধরেন যে কত ধরনের অনাচার, রাহাজানি, অন্যায়, অবিচার মানুষের উপর পড়ে যাচ্ছে। হয়তো বৃদ্ধ বয়সে এসে কেউ হজ করছে, বৃদ্ধ বয়সে এসে কেউ তীর্থ করছে, কেউ গির্জায় প্রার্থনা করছে, বা কেউ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কেউ মন্দিরে পুজো দিচ্ছে, ঘুষ খেয়ে আসতেছে, মন্দিরে পুজো দিচ্ছে, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতেছে যে ভগবান আমাকে এই পাপের জন্য ক্ষমা করো। যদি সবকিছুর জন্য ক্ষমা এত সহজেই পাওয়া যেত, তাহলে পাপ কেন থাকতো? এই লোকটাকে যে আপনি যাকে আপনি কষ্ট দিলেন, যাকে আপনি পীড়া দিলেন, যাকে আপনি একটা অন্যায় করলেন, যার সাথে, তার কি জাস্টিস বলতে কিছু নাই? তার কি ন্যায় বলতে কিছু নাই? এই ন্যায় কি কখনো প্রতিষ্ঠা হবে না? আপনি একটা অন্যায় করে গেলেন কোন পুণ্যস্থানে, পবিত্র জায়গায় গিয়ে প্রার্থনা করলেন যে আমাকে ক্ষমা করে দাও প্রভু, আপনি ক্ষমা পেয়ে গেলেন। বিষয়টা তো এরকম না। যদি ক্ষমা, যদি সৃষ্টিকর্তা প্রত্যেক মুহূর্তে সৃষ্টিকর্তাকে এইভাবেই করা যেত,
তাহলে তো প্রত্যেকটা পাপের পরে ক্ষমা সবাই আলটিমেটলি পেয়েই যেত। তাহলে তো পাপ বলতে কিছু থাকতো না, থাকতো? পাপ বলতে কিছুই থাকতো না। কর্ম করতে হবে নিষ্কাম ভাবে, আমাদের ধর্মে যেটা বলা আছে নিষ্কাম কর্ম, অর্থাৎ কর্ম করে যাবেন অথচ ফলের আশা করবেন না। আমাদেরকে তারপরেও এই জীবন জীবিকার তাড়নায় পড়ে ফলের আশা করতে হয়, অনেক সময় ফলের আশা করতে হয়, কর্ম করতে হয়। কর্ম ছাড়া, কর্ম বিনে কখনো মানুষ হতে পারে না। মানুষকে তার কর্ম করতেই হবে, ফল সে পাক না পাক। কিন্তু কর্ম করার ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আমি একটা পাপ করলাম, সেই পাপের জন্য আমি ক্ষমা প্রার্থনা করলাম, আমাকে ক্ষমা করে দিলে হয়ে গেল, বিষয়টা এরকম না। দুনিয়ার বিচার মাটিতেই হয়, দুনিয়াতেই হয়। দুনিয়ার বিচার কখনো বাইরে হয় না। আখিরাত বা পরকাল এগুলো তো অবশ্যই আছেই, এগুলো তো থাকবেই, যে যার যার ধর্ম অনুসারে সেগুলো তো থাকবেই। এখন সেই জন্য আমরা আমরা ক্ষমা পেয়ে যাব, আমরা করতে পারবো না, আমরা অন্যায় করব অথচ ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা পেয়ে যাব, এই আশা করে যদি আমরা সবসময় পাপাচারে লিপ্ত হয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে একটা কথাই বলবো যে ক্ষমা আসলে ওইভাবে কি হয়? আপনি নিজেই বিচার করুন, নিজেই ভেবে দেখুন যে আমি একটা অন্যায় করলাম, করে ক্ষমা প্রার্থনা করলাম, তাহলে পৃথিবীতে তো কোটি কোটি অন্যায় প্রত্যেকদিন হচ্ছে, প্রত্যেকদিন সবাই অন্যায় করতেছে, প্রত্যেকদিন হাজারে হাজারে মানুষ করছে। আমি যে পূর্ণ আত্মা, আমি যে করছি না তা না, পাপে আমিও অনেক লিপ্ত, আমিও অনেক পাপ কাজ করি, আমিও অনেক পাপাচারে লিপ্ত। কিন্তু তারপরেও পাপাচারে লিপ্ত হলেও কিছু কথা থেকেই যায়, কিছু কথা আসে যে কিভাবে মনুষ্য জীবন আমরা অতিবাহিত করব। সৃষ্টিকর্তা আমাদের গরু, ছাগল, হিংস্র পশু কিছু করেই তৈরি করেনি, অথচ তাদের সংমিশ্রণে আমাদের তৈরি করছে, তাদের সংমিশ্রণে আমাদের তৈরি করা হয়েছে। মানুষের স্বভাবগত প্রবৃত্তি হইল যে কাম, মোহ, মান, মায়া, মদগর্ব, এগুলো হলো মানুষের স্বভাবগত প্রবৃত্তি। এগুলো থেকে মানুষ বেরোতে পারে না কখনোই। অতিরিক্ত দুরাচারী ব্যক্তিও কখনো এগুলো থেকে বের হইতে পারে না। ধরেন একটা প্রদীপের চারপাশ আলোকিত হয়, কিন্তু প্রদীপের নিচটা কিন্তু সবসময় অন্ধকার থাকে। অতএব মানুষকে যখন আপনি কিছু করতে যাবেন, মানুষকে যখন কিছু শিক্ষা দিতে যাবেন, মানুষকে যখন আপনি উন্নত করতে যাবেন, তখন আগে নিজেকে শুধরাতে হবে, নিজেকে আগে ঠিক করতে হবে, তারপরে যে আপনি মানুষকে ঠিক করতে পারবেন। পাপ পুণ্য এগুলো জীবনের একটা অংশ, এগুলো থেকে মানুষ কখনো পালাতে পারে না। মানুষ যদি পাপ করে সেখান থেকেও পালাতে পারে না,
মানুষ যদি পুণ্য করে তারও ফল থেকে মানুষ বঞ্চিত হয় না। তো এটাই হলো জীবনের সারমর্ম, এটাই হলো জীবনের কথা। আসলে জীবনের ব্যক্তিগত হতাশা, মানুষ সবসময় হাসে, মানুষ সবসময় নিজের যে ভালো সত্তা এটাকে দেখাতে মানুষ বেশি পছন্দ করে, শুভ সত্তা। মানুষ দুঃখে আছে, কষ্টে আছে, এই জিনিসগুলো মানুষ দেখাতে চায় না। কারণ এগুলো দেখালে মানুষ একদিন সহমর্মিত দেখাবে, 2 দিন সহমর্মিত দেখাবে, 3 দিনের দিন আর সহমর্মিত দেখাবে না। মানুষ কখনোই আপনাকে ওইভাবে ট্রিট করবে না যেভাবে আপনি চান, আর পৃথিবী এরকম কাউকে ট্রিট করে না। মানুষ চিরজীবনের জন্য পৃথিবীতে আসে না, এটা যেমন একটা সত্য কথা। মানুষ চিরজীবন স্থায়ী হয় না, এটাও একটা সত্য কথা। মানব জীবনের অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা আসলে একটা জীবন অতিবাহিত করি। আসলে আমাদের বলতে গেলে কোনো অ্যাচিভমেন্ট কিন্তু নাই। আমরা যে এই যে পরীক্ষায় ফার্স্ট হচ্ছি, একটা চাকরি পাচ্ছি, চাকরিতে প্রমোশন পাচ্ছি, বস হয়ে যাচ্ছি, বা আরো অন্য কিছু হচ্ছে, এগুলো আসলে কোনো ভ্যালু নেই। এগুলোতে আসলে কিচ্ছু যায় আসে না, কারো কিচ্ছুই যায় আসে না। এগুলো সব বৃথা। কারণ একটা সময় আপনি আপনার টাকা পয়সা, চাকরি বাকরি, প্রমোশন, আয় উন্নতি কিচ্ছু হাত সাথে নিয়ে যেতে পারবেন না। সাথে নিয়ে যাবেন শুধু আপনি আজকে কি পুণ্য সঞ্চিত করে গেলেন, আজকে আপনি কি করে গেলেন, আজকে আপনি কতটুকু ভালো ব্যবহার মানুষের সাথে করলেন, এইটুকুই আপনার জীবনে সঞ্চিত থাকবে। এইটুকুই আপনার জীবনের পাওনা, এর বাইরে কিচ্ছু নেই। এর বাইরে কখনোই কিছু থাকেনি। এর আগে যারা ছিল তাদেরও ছিল না, আপনাদেরও থাকবে না। তো এটাই হলো জীবনের সারমর্ম, যে আপনি আজকে যা দেখতেছেন বা যা করতেছেন বা যা করার ভোগ করার চেষ্টা করতেছেন, এগুলো আসলে কোনো কিছুই সাথে যাবে না। সাথে যাবে শুধু আপনার সঞ্চিত পুণ্য, যে পুণ্যগুলোর আপনি সঞ্চয় করে রাখতেছেন। বেশি বেশি ধর্মকর্ম করা উচিত, মনকে শান্ত করা উচিত। অশান্ত মন নিয়ে কেউ কখনো স্থায়ী হতে পারে না, কেউ কখনো স্থায়ীভাবে চলতে পারে না। এটাই হলো জীবনের নিষ্ঠুর বাস্তবতা। জীবন মানুষকে কখনো দেয়, কখনো মানুষের কাছ থেকে কেড়ে নেয়। সৃষ্টিকর্তা আপনাকে যা দিবে সেটা কেড়ে নেওয়ার জন্য তার কিঞ্চিত সময় লাগবে, কিঞ্চিত সময়, এর বাহিরে কিছুই না। আজকে সে আপনাকে রাজা বানায় দিতে পারে, কালকে সে আপনাকে ফকিরও করতে পারে। ইতিহাসই তো তার সাক্ষী। ইতিহাসে যারা রাজা প্রজা ছিল তারা কি একসময় পতন হয়নি? একসময় ভারতবর্ষে হিন্দু আধিপত্য ছিল, হিন্দু রাজারা শাসন করত।
তারপরে আওরঙ্গজেব বা বাবর এসে মুঘল সালতানাত কায়েম করলো। সেখান থেকে পলাশী প্রান্তরে যুদ্ধ হয়ে ইংরেজরা ঢুকে গেল সেই ভারতবর্ষে। সেই সালতানাত কোথায় চলে গেল? সেই ইংরেজরাও কি টিকতে পারলো? 200 বছর শাসন করেছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে তারাও কালের গহ্বরে বিলীন হয়ে গেছে। সবাইকেই যেতে হবে, কেউ থাকবে না, কেউ চিরস্থায়ী না। তবে আমাদের দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। আত্মাকে কখনো অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, দগ্ধ সিক্ত জলে সিক্ত করা যায় না, কিছুই করা যায়, জলে ডুবানো যায় না, কিছুই করা যায় না। আমাদের গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন, না চাইনে দেয়ান তাপ না শেষে মারত আচ্ছেদ্য হয় মাদাহ হয় মকলে দেহ শস্যকের এবচ। অর্থাৎ আত্মার বিষয়ে আমি যেগুলো বললাম সেগুলোই। আত্মাকে কখনোই অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, রোদে শুকানো যায় না, জলে সিক্ত করা যায় না। আত্মা অবিনশ্বর। আমাদের আত্মাকে সেই পরমাত্মার সাথে কানেক্ট করতে হবে। সেই পরমাত্মার সাথে আমাদেরকে যোগ স্থাপন করতে হবে। তাহলে আমরা একমাত্র মুক্তি পেতে পারবো। এই সংসার জীবন থেকে আমরা মুক্তি পেতে পারবো। এই সংসার জীবন মোহমায় আবৃত। আমরা তো সবাই মোহমায় আবৃত। আমরা কি আবৃত নই? এই যে যেমন আমার মা, আমার মায়ের প্রতি আমি আবদ্ধ, আমি মায়ের মায়ায় আবদ্ধ। এটা কি আমার জন্য পীড়াদায়ক নয়? অবশ্যই পীড়াদায়ক। মায়া মানেই পীড়া। আজকে যদি আবার পীড়া থাকতো, আমি আমার মাটাকে নিয়ে এত চিন্তা করতাম, এত ভাবতাম যে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এত কিছু চিন্তা আমি করতাম না। আজকে আমার বাবা নাই, আমার মা একা থাকে। এই জন্য আমার এই পীড়া, এই জন্য আমার এই মায়া, এই জন্য আমার তো চিন্তা সবার প্রতি। সৃষ্টিকর্তা সবাইকেই সুস্থ রাখুক, ভালো রাখুক, আমি এটা সবসময়ই চাই। কিন্তু যখন কেউ বলপূর্বক কাউকে পীড়া প্রদান করে, তখন আসলে কিছু বলার থাকে না। আজকে আমরা মান্দা হয়ে যাব। আমার একটা পার্সেল আসছে, যদিও কুরিয়ার থেকে পার্সেল দিয়ে যেত, তারপরেও যেহেতু মনটা ভালো নেই, ভাবতেছি একটু ঘুরে ঘিরে যাব। মান্দা দিয়ে আমরা নিয়ামতপুর হয়ে শিবপুর হাট যাব।
আসলে যখন আমি কোনো কষ্ট বা পীড়া পাই, তখন আমি সেই পীড়াকে পীড়া মনে করি না, সেই পীড়াকে আমি ভগবানের আশীর্বাদ মনে করি। অবশ্যই সেটা ভগবানের আশীর্বাদ, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া তো, সেই মহান সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া তো একটা পাতাও নড়ে না। সেখানে তো আমরা মানুষ। অবশ্যই আমাদের সেই চিন্তা, চেতনা, ইচ্ছা, আগ্রহ, যেগুলো আমাদের শরীরে ষড়রিপু বলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মমতা, মৎগর্ব, আরো যা যা আছে। ষড়রিপু বলতে সাধারণত কাম, লোভ, মোহ, মায়া, মমতা, মৎগর্ব, এগুলোকে বোঝানো হয়ে থাকে। এগুলো যেগুলো আমাদের ভিতরে আছে, এগুলোকে আমরা যতদিন ত্যাগ করতে পারবো না, ততদিন আমরা কিছুই করতে পারবো না। ততদিন আমাদের ভিতরে এগুলো চলতেই থাকবে। এই রাস্তাটা আসলে সংকীর্ণ হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। রাস্তার কাজ চলতেছে তো এই জন্য। তবে মহাদেবপুরের রাস্তাটা অনেক সুন্দর। ওই রাস্তায় এরকম এক সময় কাজ চলতো, তবে রাস্তাটা যখন বড় হয়ে যাবে, যখন কাজ শেষ হয়ে যাবে রাস্তার, তখন এই রাস্তায় চলাফেরা করতে অনেক ভালো লাগবে। এটাই হলো সেই শিবপুর ব্রিজ, যেখান দিয়ে আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম। এই দিক দিয়ে আত্রাই নদী, দুই পাশ দিয়ে। ব্রিজটা খুব সুন্দর। অধিকাংশ লোকজনের ছুটি শেষে বাড়ি ফিরছে। কারো কারো শনিবারে ছুটি ছিল না, কেউ কেউ আবার শনিবারে নতুন করে ছুটি নিয়েছে। তারা বাড়িতে, তারা তাদের কর্মস্থলে ফিরছে, যেরকম আমি ফিরছি। আমারও কর্মস্থলে আমি ফিরছি। ওকে, তখন আসলে একটা বাস ছিল সামনে, এই জন্য ভিডিওটা পজ করতে হয়েছিল। আমরা এই দিক দিয়ে মান্দার যাব।
গতদিন গত যে ভ্লগটা ছিল ট্রাভেল, ওই ভ্লগেও আমরা এটাই দেখিয়েছি। এটা হলো জলিল পার্ক। জলিল পার্কের পিছন অংশ এটা, আব্দুল জলিল পার্ক। এটা হলো নওহাটা যাওয়ার রাস্তা। রাস্তাঘাটে আজকে প্রচুর ভিড় ভিড় চলতেছে, ভিড় ভিড় আর ভিড়। তখন ফাঁকাই পেলাম, কিন্তু এখন একটু ভিড় দেখা যাচ্ছে। এখান থেকে রাজশাহী 76 কিলোমিটার। তো বন্ধুরা, আজকে কি রাজশাহী ট্যুর হয়ে যাবে? আজকে রাজশাহীতে ট্যুর দিব না, ভালো লাগতেছে না। শরীরটা আমার বেশ ক্লান্ত আজকে, যেহেতু অনেক দূরের রাস্তা, আর মনটাও ভীষণ খারাপ। মান্দায় অনেকদিন যাওয়া হয় না, আজকে গিয়ে দেখবো যে মান্দার রাস্তাটা ভালো করেছে কিনা। মান্দার রাস্তা তো ভালো হয়ে যাওয়ার কথা। সময় কত দ্রুত চলে যায়। কতক্ষণ আগে বের হইলাম, আর আপনাদেরকেও ভ্লগে দেখাইলাম 5টা, এখন বাজে 6টা বেজেই গেল। হাঁপানিয়া বাজার খুব দুর্ধর্ষ একটা মোড়, সবসময় গাড়ি ঘোড়া দাঁড়াই থাকে, ভিড় ভাট্টা লেগেই থাকে এখানে।
নওহাটার রাস্তা। নওহাটার দিকে আমরা যাচ্ছি এখন। এই রাস্তাগুলো আসলে একটু বড় করা দরকার, কারণ এই রাস্তাগুলো আসলে ছোট হয়ে গেছে। এইখানে একটা মাঝখানে একটা ব্যারিকেড দেওয়া আছে, এটা একটা ভালো দিক। তবে এগুলো সব প্লাস্টিকের, সম্ভবত প্লাস্টিকের, হ্যাঁ, যার কারণে এগুলো খুব একটা সুরক্ষা প্রদান করতে পারে না। আবার খুব সুন্দর ব্যারিকেড গুলোর সাইড দিয়ে যেখানে বালু আছে সেখান থেকে আপনার ঘাসও গজিয়েছে। আচ্ছা, বালু যেখানে থাকে সেখানে কি ঘাস গজায়? বিষয়টা কি এরকম? কারণ আমি যেখানে বালু পড়া দেখি সেখানে ঘাস গজানো দেখি, যে ঘাস গজিয়ে থাকে। আমার আসলে একটা পার্সেল আছে, ওখানে একটা পার্সেল আছে, সেই পার্সেলটা আমি আসলে নেওয়ার জন্য যাচ্ছি ওইদিকে। পার্সেলটা নিয়ে আমি মান্দা নিয়ামতপুর দিয়ে চলে আসবো, নওগাঁ আমার শিবপুর যেখানে আমার কর্মস্থল ওখানে চলে আসবো। এটাকে মহাদেবপুর যাওয়ার রাস্তাই বলে, নওহাটা মহাদেবপুর যাওয়ার রাস্তা। এটা মার্কেট ব্রিজ বলে, এটাকে মার্কেট রোডের ব্রিজ বলে। এখানেও কিছু বাজার হাট আছে। সামনে একটা হানিফ গাড়ি, তো হানিফ গাড়িকে ওভারটেক করার মতো ক্ষমতা আমার নাই, কারণ হানিফ গাড়ির ড্রাইভারেরা পাগল হয়। এদের কোনো যাত্রীর প্রতিও কোনো মায়া থাকে না, নিজের প্রতিও কোনো মায়া থাকে না। এরা ঢাকা থেকে উত্তরবঙ্গের যে কোনো জেলায় 3 থেকে 4 ঘন্টার ভিতরে পৌঁছে যাওয়ার প্রতিশ্রুতি করে, নো ম্যাটার হোয়াট, জেলাটা কত দূর, কোথায়। সেটা আপনি কুড়িগ্রামেই যান, লালমনিরহাটে যান, বাংলাদেশের শেষ বর্ডার পঞ্চগড়েই যান, ঢাকা থেকে পঞ্চগড় সেই কত দূর রাস্তা, অথচ তারা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টায় নিয়ে চলে যায়। 5 ঘন্টা 6 ঘন্টার ভিতরে নিয়ে চলে যায়। বগুড়ায় চলে আসে 2.5 ঘন্টা 3 ঘন্টার ভিতরে, যেখানে একটা সাধারণ বাস 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগায় কখনো কখনো। তবে 6 ঘন্টা 7 ঘন্টাই অ্যাকচুয়াল টাইম, তারা 4 ঘন্টা 5 ঘন্টার ভিতরে নিয়ে চলে আসে। তো যাই হোক, এখন সেটা বাস কর্তৃপক্ষ আর তাদের ব্যাপার। তবে ওদের সাথে পাল্লা দিতে গেলে আপনাকে কি বলবো, প্রো লেভেলের রাইডার হইতে হবে, আদারওয়াইজ পাল্লা দিয়ে কখনোই পারবেন না। ওরা আপনাকে ওভারটেক করবেই, যেভাবেই হোক ওভারটেক করবেই।
আসলে আজকের ব্লগটাতে শুধু আপনাদেরকে দেখানোই হচ্ছে, আমার আসলে মনটা ভীষণ খারাপ, তো এই জন্য আমি আসলে দেখাতে পারছি না যে কি কোথায় কি হচ্ছে, কি সমাচার। শুধু ভিডিওই করা হচ্ছে, কথাবার্তাগুলো অসংলগ্ন মনে হচ্ছে, কথাবার্তা বলেও শান্তি পাচ্ছি না। তবে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা যে একটা নতুন রাস্তায় যাচ্ছি, মান্দা রোডে যাচ্ছি। আর মান্দার রোড মানে বরাবরই একটা খুব সুন্দর রাস্তা, এই দিক দিয়ে যাওয়া আসা করে অনেক শান্তি। সবসময় ওই পাশ দিয়েই যাই, আজকে একটু মান্দা রাস্তায় যাবো। এখানে একটা জায়গা আছে, দর্শনীয় জায়গা আছে, বলিহার জমিদার বাড়ি, সম্ভবত এদিক দিয়ে। সম্ভবত বলার একটাই কারণ, আপনারা আমাকে বোকা বলতে পারেন, তবে আমি নিজে স্বীকার করি আমি কিছুটা বোকা, কারণ আমি আসলে এই রাস্তাগুলো আমি ট্রাভেল করি না খুব একটা। আর এখন যে ব্লগিং শুরু করছি, এখন যে ভিডিওগুলো করি, এগুলো আসলে নতুন করে আরম্ভ করা হয়েছে। তো এগুলো এখন আমিও আসলে চেনার চেষ্টা করতেছি যে কোথায়। তবে রাস্তাগুলো খুব সুন্দর, দেখার মতো। যদি এই আপনি রাস্তার যে ভিউটা আছে এর সাথে সাথে যদি আপনি কোনো ক্লিপ সেট করে দেন, তাহলেও আপনার একটা ব্লগ তৈরি করতে পারবেন। সূর্য পশ্চিম দিকে প্রায় চলে গেছে, অস্ত যাওয়ার পথে। খুব সুন্দর একটা ভিউ। মান্দার রাস্তায় যাওয়ার একটা যে সমস্যা শুনলাম, সেটা হলো পুলিশ থেকে খুব গাড়ি ধরে মান্দার রাস্তায়। এটা হলো একটা সমস্যা মান্দার। সম্ভবত পুলিশ গাড়ি ধরলে আমার কোনো সমস্যা নাই, আমার যে খুব বিশেষ সমস্যা হবে তা না। তবে পুলিশ প্রশাসন এগুলো থেকে এড়িয়ে চলাই ভালো। তবে মান্দার রাস্তাটা খুব সুন্দর। নওহাটা থেকে মান্দা যাওয়ার যে রাস্তাটা, এটা আসলে দেখার মতো একটা রাস্তা।
এই যে সেই বলিহার ব্রিজ, যেটা বলিহার জমিদার বাড়ি যাওয়ার যে রাস্তা, সেই বলিহার ব্রিজ এটা। এটা হলো বাবলাতলা বলে এটাকে। নওগাঁ, বগুড়া এগুলো হলো আসলে পূর্ণনগর বলা চলে এগুলোকে। এগুলোতে অনেক ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে এখানকার পরতে পরতে। ইতিহাস আর ঐতিহ্যের সমৃদ্ধশালী একটা এলাকা হইলো আমাদের এই বগুড়া আর নওগাঁ। এখানে অনেক পর্যটক, দেশি বিদেশি পর্যটক আসে ঘুরতে এই নওগাঁ, বগুড়া এগুলোতে। আমরা এখন যাচ্ছি মান্দা ব্রিজের এদিকে। এখানে সম্ভবত কোনো ঝামেলা চলতেছে সেনাবাহিনীর। আটক অভিযান চলতেছে এখানে। এটা হলো সেই মান্দা যাওয়ার রাস্তা বন্ধুরা। সবুজে ঘেরা সুন্দর একটা রাস্তা। যেখান দিয়ে আপনারা চাইলে অনায়াসে ঘুরে আসতে পারেন নওগাঁ বা এই জাতীয় জায়গায়।
মাছের ঘের একটা এই পাশে। এই রাস্তা, নওগাঁর যে কোনো রাস্তায় আসলে আমার খুব ভালো লাগে। আমি যেখান দিয়ে ঘুরে ফিরি, যেখান দিয়ে যা করি, আমার খুব ভালো লাগে, কারণ নওগাঁর রাস্তাগুলো খুব সুন্দর, সবুজে ঘেরা রাস্তা। কিছু কিছু জায়গায় আছে একটু জাম। এইটাকে আমরা এখন যেটা পার হচ্ছে, এটা চেয়ারম্যান বাড়ি মোড় বলে এটাকে। আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি জিজ্ঞেস করা হয় যে এই জায়গাগুলোর নাম এরকম কেন বা এই জায়গার নাম কেন হয়েছে, অনেক কিছু ইতিহাস ঐতিহ্য বা অনেক কিছু বের হয়ে আসবে। আপনারা অনেক আনন্দ পাবেন শুনে যে আসলে এগুলোর নাম এরকম কেন হয়েছে। এইখান দিয়ে চাঁপাইনবাবগঞ্জের একটা বিখ্যাত জায়গা সোনা মসজিদ, সেখানে যাওয়া যায়। 136 কিলোমিটার হয় সরকারি হিসাবে। ওই যে আপনার রাস্তায় যে ট্যাগ বোর্ড গুলো থাকে ওখানে লেখা আছে যে 136 কিলো। এখান দিয়ে সৈয়দপুর বিমানবন্দর যাওয়া যায়, আবার এই দিক দিয়ে ইয়ে করা যায়। এখান থেকে মান্দা আরো মোটামুটি 10 কিলো মতো রাস্তা। 10 কিলো হবে না ঠিক, মানে একটু কম বেশি হইতে পারে। তো এদিক দিয়ে যাচ্ছি, একটু ঘুরে ফিরে যাব, দেখি একটু দেখতে দেখতে যাই।
সাধারণত সরকারি গাড়ি বা সরকারি সবকিছু একটু বেশি দেখি, কারণ এদিক দিয়ে সম্ভবত একটু বেশি সহজ হয় রাস্তাঘাট। যেরকম দেখতে পাচ্ছেন, আমিও তো গাড়ি চালাচ্ছি। আসলে রাস্তাটা বড় সুন্দর, এই রাস্তাটা কিন্তু আসলে সুন্দর, মানে গাড়ি চালায় অনেক মজা। অবশ্যই যারা একটু গাড়ি জোরে চালাতে পছন্দ করেন তাদেরকে আমি বলবো যে আপনি নিয়ামতপুর বা নওগাঁতে আসেন। এসে নওগাঁতে অনেক বড় বড় রাস্তা আছে, যেমন মহদেবপুর যাওয়ার রাস্তা, মান্ডা যাওয়ার রাস্তা, পোরশা যাওয়ার রাস্তা, এগুলো মোটামুটি বেশ বড় রাস্তা। এগুলোতে আপনি গাড়ি চালিয়ে অনেক মজা পাবেন। এটা হলো বেসিক্যালি নওগাঁ যাওয়ার রাস্তা না, এটা রাজশাহী যাওয়ার রাস্তা। এটা নওগাঁর মধ্যে পড়ে, কিন্তু এটা অ্যাকচুয়ালি রাজশাহী যাওয়ার রাস্তা। যেরকম বিভিন্ন সাইনবোর্ডে লেখা আছে পুঠিয়া, রাজবাড়ি, রাজশাহী, তারপরে সোনা মসজিদ, এগুলো লেখা আছে, কারণ এটা আসলে কিন্তু রাজশাহী যাওয়ার রাস্তা। এটা কিন্তু নওগাঁ যাওয়ার রাস্তা না। তবে হ্যাঁ, নওগাঁর একটা শর্টকাট আছে ওদিক দিয়ে। এই যে বন্ধুরা, মান্ডা ব্রিজ, আপনাদেরকে যেটা বলেছিলাম, যেটা আপনারা দেখলেন, মান্ডা ব্রিজ। আমরা চলে আসছি মান্ডা ব্রিজে। এই মান্ডা ব্রিজে এসে আমাদের প্রথম ব্লক শেষ হবে। এরপরে আমরা পার্সেল কুরিয়ার নেওয়া পর্যন্ত আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানেও একটা ব্রিজ আছে, আত্তে ব্রিজ। এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত মান্দা ব্রিজ, যেটাকে বলে ফেরিঘাটের ব্রিজ। এখানে ফেরি দাঁড়ায় থাকে, ওই যে আপনার মাইক্রোবাস গুলো দাঁড়ায় আছে, এটাই হলো ফেরিঘাট। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের সাথে পরের কোনো ভ্লগে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আমি আসলে সালাম দিয়েও কিছু করতে পারলাম না, কারণ মানে আমি এখন মান্দা ফেরিঘাট থেকে নিয়ামতপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আবার এদিক দিয়ে আমরা নিয়ামতপুর যাব। নিয়ামতপুর গিয়ে আমরা আমাদের একটা
কুরিয়ার পার্সেল যেটা আছে, যেটার জন্য আমরা আসলে এত রাস্তা ঘোরা, সেই রাস্তায় আমরা যাব অ্যাকচুয়ালি। এটা হলো সেই নিয়ামতপুর যাওয়ার রাস্তা। এইখান দিয়ে আমরা যাব নিয়ামতপুর। নিয়ামতপুর, টিএলবি, বলদাহার সব একদিক দিয়ে যাওয়া যায় এটা, এইখান দিয়ে। হ্যাঁ, আমি যেটা দেখে গেছিলাম, এখান দিয়ে দেখেন নদী নদী নদী, চারপাশে খালি নদী, নদীর উপর দিয়ে একটা রাস্তা কেটে গেছে। হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম, রাস্তাঘাট সুন্দর করছে, একটু ভালো করছে। যা দেখা যাচ্ছে, দেখতেছেন আশেপাশে বালু জমে আছে, তার মানে রাস্তাঘাট একটু ভালো করছে এখন। এদিকে আমরা নিয়ামতপুর হয়ে আমাদের পার্সেলটা নিয়ে আমরা চলে যাব হলো আমাদের শিবপুরের দিকে। একসময় নিয়ামতপুর আমাদের এরিয়া অফিস ছিল, আমাদের বেজ অফিস ছিল নিয়ামতপুর। আমরা সাব স্টেশন যেটাকে বলে আর কি, সাব অফিসে কাজ করতাম শিবপুর। এখন আমাদের এরিয়া আলাদা হয়ে গেছে, এখন টিএলবি বাজার হলো আমাদের এরিয়া, আর সেখান থেকে শিবপুর সহ অন্যান্য যে এলাকা, এগুলো আমাদের যাওয়ার রাস্তা। রাস্তাঘাট এখানে সম্পূর্ণ ঠিক করতে পারেনি, আংশিক ঠিক হয়েছে, আর আংশিক এখনো ঠিক করতে পারেনি। এই রাস্তার অবস্থা আরো জঘন্য ছিল, এই যে যেমন এখন দেখতে পাচ্ছেন। তো কিছুটা উন্নতি হয়েছে এখানে।
আসার পথে আমার একটা কলিগের সাথে দেখা হয়ে গিয়েছিল, এই জন্য একটু বিলম্ব হইল। তো আমরা এখন যাচ্ছি নিয়ামতপুরের পথে। আসলে রোডটা খাড়া খাড়া ভাবে একদম মুখের উপরে লাগতেছে, এটা অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। সমস্যা নেই, পার্সেল তো আজকে আমরা নিয়েই যাবো নিয়ামতপুর থেকে। আমরা এখন বর্তমানে নিয়ামতপুর উপজেলাতেই আছি। তো দেখতে দেখতে যাচ্ছি আমরা আসলে কোথায় কি আছে। রাস্তাঘাটগুলো চেনা হচ্ছে আপনাদের, বিভিন্ন গলি, সরু গলি, রাস্তা, এগুলো আসলে কাটলে আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না। অনেকে আসলে লম্বা ভিডিও দেখতে পছন্দ করে না। আমিও যখন ভিডিও আপলোড দিই তখন জিজ্ঞাসা করছিলাম অনেককে যে ভাই এরকম করতে যাচ্ছে, তো বলছে মানুষের আসলে লম্বা ভিডিও দেখার ধৈর্য হয় না। এখন ধৈর্য না হলে তো আর কিছু করার নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে এই ভিডিওগুলো যদি একটু লম্বা, একটু যদি পরিচিতি না করাই, যদি না দেখাই, তাহলে পরে তো আপনারা আসলে বুঝতে পারবেন না যে কিভাবে যাবেন, কিভাবে আসবেন। তাই পরিবেশের খাতিরে বা জায়গা চেনানোর খাতিরে একটু লম্বা করতে হচ্ছে। ধরেন এই ভিডিওতে শুধু আমি নেই, আমার সাথে আপনিও আছেন, যে দেখছেন সেও আছে, দেখছে, জায়গাগুলো চিনছে, চিনাচ্ছে। নওগাঁর প্রত্যন্ত অঞ্চল, তবে এখানে প্রত্যন্ত অঞ্চল হলো একটা সুবিধা বেশ ভালো যে দেখেন রাস্তাঘাটগুলো কিন্তু সমস্যা নাই কোনো, রাস্তাঘাটগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যাকে বলা হয় একদম পাকা রাস্তা, পাকা। এই রাস্তাগুলো সবই খারাপ ছিল, কিছু অংশ ভালো করছে, কিছু অংশ এখনো ভালো করেনি, করবে হয়তো বা। মাঝে মাঝে মনে হয় যে কিছু কিছু ক্লিপ আসলে বের করে করে বেনামে ছড়ায় দিই, কিন্তু কি লাভ যদি যেগুলো আপনি তৈরি করলেন সেটা ভালো হোক বা খারাপ হোক, সেটার মেধাসত্ব যদি আপনার কাছে না থাকে তাহলে সেই মেধাসত্বের লাভ কি? গাড়ি চলছে 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 চলছে, প্রায় 100 কিলো পার হয়ে যাচ্ছে। চলছে গাড়ি যাত্রা বাড়ি, চলছে গাড়ি যাত্রা বাড়ি।
খুব সুন্দর একটা রাস্তা নিয়ামতপুরের। বড় ভাই, এই রাস্তা সোজা নিয়ামতপুর উঠবে না? আর কতক্ষণ লাগবে? তো আপনারা শুনতেই পারলেন, এটা নিয়ামতপুর থেকে এখনো মোটামুটি 10 কিলো হবে এখান থেকে। আমরা এখনো ঠিক রাস্তাতেই আছি। তো দেখা যাক আমাদের গন্তব্য কত দূর হইতে পারে। এই রাস্তাটার কভারেজ দিলাম একটা কারণেই, যে রাস্তাগুলো দেখতে খুব সুন্দর, এর জন্য। বন্ধুরা, প্রায় সন্ধ্যা হয়ে আসলো, এখনো পর্যন্ত আমি নিয়ামতপুর যেয়ে পৌঁছাতে পারলাম না। আসলে পার্সেলটা আমার জন্য, আমি পার্সেলটা নেওয়ার জন্য খুব আগ্রহী। আমি এই জন্য আসলে নিয়ামতপুর যেতে চাচ্ছি, আদারওয়াইজ আমি এত ধরফর করে নিয়ামতপুর যাইতাম না। হ্যাঁ, তো এখন আমরা নিয়ামতপুর যাচ্ছি। এটা হলো গাবতলী ইউনিয়ন পরিষদ। কি রাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হলো রাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গ্রামের রাস্তার এটা একটা বৈশিষ্ট্য যে গ্রামের রাস্তা ফাঁকাই থাকে, খুব একটা ভিড় থাকে না গ্রামের রাস্তাতে। শুধু একটু সাবধানে কেয়ার করে গেলেই হয়ে যায়, আর কিছু করা লাগে না। ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবানীপুর। এই ভবানীপুর হইল আমাদের 51 সতীপীঠের একটা সতীপীঠ, যেটা বগুড়া জেলায় অবস্থিত। ভবানীপুর। খুব সুন্দর একটা দৃশ্য, চারপাশ দিয়ে শুধু তালের গাছ। সূর্য মোটামুটি অস্ত যাচ্ছে, সেই বিকালের সূর্য আপনাদেরকে দেখালাম, এখন সূর্য মোটামুটি অস্ত চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা হলো বাজার, নিয়ামতপুর যাওয়ার যে রাস্তা তার বাজার, আর একটা বাজার। নওগাঁর এইদিকে আমাদের শিবপুর বা এইদিকে যে রাস্তাগুলো আছে, এখানে একটা গাছের আপনি বেশ আধিপত্য পাবেন, সেটা হইল তালের গাছ। এই তাল গাছের আধিপত্য আপনি প্রচুর পাবেন এখানে, এই জন্য এই দিকটা বেশ মানুষের পছন্দ হয়, কারণ এখানে তাল গাছের প্রচুর আধিপত্য রয়েছে। সময় হয়ে গেল 6টা 54, প্রায় 4টা থেকে শুরু করছি, 3 ঘন্টা হইল গাড়ি চালাই যাচ্ছি বড়দিনের বেলা। 4টা না, বেসিক্যালি 5টা থেকে শুরু করছি, এখনো চালাই যাচ্ছি।
আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে নিয়ামতপুর মোটামুটি 3 কিলো রাস্তা। যেহেতু নিয়ামতপুর সরকারি কলেজ আমরা পেয়ে গেছি, সো নিয়ামতপুর এখান থেকে 3 কিলো হবে, 3 কিলো বা 2 কিলোর মতো রাস্তা হবে। সবাই গরু ছাগল তুলতেছে ঘরে, সবাই ঘরে ফিরে যাচ্ছে। গ্রাম এলাকাতে সাধারণত এইটাই বৈশিষ্ট্য যে সবাই ঘরে ফিরে যাবে সময় মতো। একটু সন্ধ্যা ডুবলেই সবাই ঘরে ফিরে যায়। তবে এখানকার যে মোড়ের চায়ের দোকানগুলো আছে, এগুলো এই সময়টাতে খুব জমজমাট হয়ে ওঠে। চায়ের দোকান, বন্ধুরা আমরা নিয়ামতপুর চলে আসছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য নিয়ে আমার এই ব্লগটা দেখার জন্য। আশা করি আবার নতুন কোনো ব্লগে আপনার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।